the thing is gestational trophoblastic diseases, ঠিক আছে? তাহলে gestational মানে anything, any disease that occurs during pregnancy. During pregnancy, gestational age মানে যখন the patient is pregnant. তাহলে any disease that is occurring during pregnancy is your gestational, which means that these kinds of diseases won't occur at before menarche or after menopause. So that is gestational. And trophoblastic, what is the meaning of trophoblastic? Cell of origin for these diseases are trophoblasts, right? তাহলে trophoblast হচ্ছে cell of origin, the diseases that occur from abnormal proliferation of the trophoblast, সেটাকে আমরা বলছি trophoblastic diseases. আচ্ছা, এবার trophoblast কোনটাকে আমরা বলি, কোন সেলটাকে trophoblast বলি? ট্রোফোব্লাস্টের ব্যাপারে আইডিয়া আছে? ওখান থেকে তো এমব্রিও তৈরি হয়। সো দ্য থিং ইজ, লেট আস টক আ লিটল বিট অ্যাবাউট ট্রোফোব্লাস্ট, তাই না? তো তোমাদের ফার্স্ট ইয়ারে এমব্রিওলজি হয়েছিল, তো সেখানে আমরা কি দেখেছিলাম যে ইয়োর দেয়ার ইজ দিস ফার্টিলাইজেশন মানে ওভাম গেটিং ফার্টিলাইজড বাই আ স্পারমাটোজোয়া, তাই তো? ওভাম গেটিং ফার্টিলাইজড বাই স্পারমাটোজোয়া যখন হলো, তখন আমরা কি বলছি? জাইগোট ফর্মেশন। হোয়াট ইজ দ্য সাইট অফ জাইগোট ফর্মেশন? অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। তাহলে ওইখানে তোমার ফার্টিলাইজেশন হলো, and it is due to the fusion of spermatozoa with the ovum, ঠিক আছে? তারপরে তোমার জাইগোট ফর্মেশন হলো। এবারে কি হবে? there will be division, তাই তো? 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, 16, হ্যাঁ ও বলছে মরুলা। তাহলে সাবসিকুয়েন্টলি there will be formation of morula. মরুলা অবধি তোমার হবে হচ্ছে in the ampulla of the fallopian tube. তারপরে এই যে মাসটা ফর্ম হলো, সেইটা তোমার চলে আসবে টু দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, মানে ইউটেরিন ক্যাভিটি। সেখানে যখন ওটা রিচ করছে, ঠিক আছে, তখন ওটাকে কি বলে? implantation. The process is called implantation, and the mass that is formed is called blastocyst, তাই তো? এই যে ব্লাস্টোসিস্ট, এবার এই ব্লাস্টোসিস্টের একটা আউটার লেয়ার থাকবে যেটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট, আর ভেতরে একটা থাকবে যেটাকে ও বলছে যে ইনার সেল মাস। তো ইনার সেল মাস থেকে তৈরি হবে হচ্ছে এমব্রয়ো, যেটা ভেতরে গ্রো করবে, বা ফিটাস যাই হোক বলবে, আর আউটার সেল মাস থেকে তোমার তৈরি হবে প্লাসেন্টা। তাহলে হোয়াট উই আর বেসিক্যালি ডিসকাসিং ইজ ডিজিজেস অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টার সেল অফ অরিজিন, মানে প্লাসেন্টা যদি সেল বলতে চাও, সে দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ ট্রোফোব্লাস্ট, ঠিক আছে? তাহলে ইনার সেল মাসটা আমরা ডিসকাস করছি না, দ্যাট ইজ দ্য এমব্রয়ো অর দ্য ফিটাস। আমাদের যেটা টপিক অফ ডিসকাশন হচ্ছে যে দ্য আউটার পার্ট, দ্যাট ইজ দ্য ট্রোফোব্লাস্ট, দ্যাট উইল গিভ রাইজ টু দ্য প্লাসেন্টা। সো বেসিক্যালি উই আর ডিসকাসিং টু দ্য প্লাসেন্টাল প্যাথোলজি, ঠিক আছে? এবারে প্লাসেন্টা কিরকম দেখতে হবে সেটা আমরা সবাই জানি। ফার্স্ট ইয়ারে একটা স্পেসিমেন থাকতো, যেরকম একটা তোমার পুরো একটা রাউন্ডেড ব্লু টু রেড, ঠিক আছে, এরকম একটা তোমার ডিসকয়েড ফ্ল্যাটেন্ড অর্গান, ঠিক আছে? 2 to 4 সেন্টিমিটার মোটামুটি থিকনেস হবে, 15 to 20 সেন্টিমিটার ডায়ামিটার, ওয়েট 400 to 600। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লাসেন্টাল দুটো সারফেস থাকবে, তাই তো? ওই যে বলছে ইমপ্লান্টেশন হলো, তাহলে একটা ম্যাটারনাল সারফেস, একটা ফিটাল সারফেস, মানে একদিকে ম্যাটারনাল যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি সেটার সাথে অ্যাটাচড আছে, যেখান থেকে তোমার নিউট্রিশন ঢুকছে, আরেকটা হচ্ছে আরেকটা সাইডে দেয়ার ইজ দ্য ফিটাল সাইড, বুঝতে পেরেছো তো? তাহলে ম্যাটারনাল সাইড অ্যান্ড ফিটাল সাইড। এবারে ম্যাটারনাল সাইড যেটা, সেটাকে আমরা বলছি এই দেখো গ্রসলি, মানে বাইরে থেকে দেখে কিরকম দেখবে যে there is formation of grooves dividing the placenta into cotyledons। মানে যেটা প্লাসেন্টাটা আছে যদি বাইরে থেকে দেখো, তাহলে you will see যে there is formation of grooves মানে এক একটা এরকম ইন্ডিভিজুয়াল cotyledons এর মতো দেখতে হবে। আর যদি মাইক্রোস্কোপিক্যালি দেখো, তাহলে যেটাকে আমরা বলি সেটাকে বলে ডেসিডিউয়া। মাইক্রোস্কোপিক্যালি আমরা বলবো ওটাকে ডেসিডিউয়া। ডেসিডিউয়া মানেটা কি? ডেসিডিউয়া মানে হচ্ছে যে the cells lining the maternal side, they are intensely eosinophilic, মানে they have abundant eosinophilic cytoplasm। সেগুলো হচ্ছে তোমার সেলস, যেটাকে বলছি আমরা ডেসিডিউয়া। আর ফিটাল সাইড যেটা, সেটাকে আমরা বলছি কোরিওনিক ভিলাই। তাহলে ম্যাটারনাল সাইডটা হচ্ছে ডেসিডিউয়া, আর ফিটাল সাইডটা কোরিওনিক ভিলাই। এটুকু বোঝা গেছে? এবার কোনটা কিরকম দেখতে হবে, উই আর কামিং টু দ্যাট। এবারে let us come to this picture,
ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ম্যাটারনাল সাইড। ম্যাটারনাল সাইডে দেখো এই যে দিস দ্য সেলস দ্যাট ইউ ক্যান সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিস ইজ সলিড প্রলিফারেশন অফ সেলস আর ইন বিটুইন স্পেসেস আর সিন। এখানে কিছু এমটি স্পেস দেখা যাচ্ছে আর সেলস দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে। সেই সেলস গুলো তোমরা যদি দেখো, দ্য সেলস ইউ উইল সি দে হ্যাভ অ্যাবান্ডেন্ট, মডারেট টু অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম এন্ড দে আর ইওসিনোফিলিক। লাল 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 হয়ে গেছে তো, তাহলে যা সেলস, যেটা প্রিডমিনেন্ট সেলস এখানে দেখছো, সেগুলো একটু ইওসিনোফিলিক লাগছে, বড় বড় সেল হয়েছে। আর মাঝখানে দেখো দেয়ার আর এরকম এমটি স্পেসেস ফর্মেশন হয়েছে আর কিছু স্মলার স্পেসেস ফর্মেশন হয়েছে, এই যে ছোট ছোট এরকম দেখতে পাচ্ছ আর কিছু বড় বড়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে যে দিস আর দ্য ব্লাড ভেসেলস, আর এগুলো হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস। এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস এন্ড ব্লাড ভেসেলস, কি করে বুঝবো কোনটা ভেসেল কোনটা গ্ল্যান্ড? সেটা তো এখানে দেখতে পাচ্ছি না, যদি হয়তো টিস্যু প্রসেসিং এ ওয়াশড আউট হয়ে গেছে, ওটা হতে পারে। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, তাহলে যদি গ্ল্যান্ড হয় তাহলে আমরা যে লাইনিং এপিথেলিয়ামটা, ঠিক আছে, we are discussing যে দুটো এমটি স্পেস, how are we going to differentiate this is a gland or this is a vessel? ঠিক আছে, দুটোই তো ভেতরটা লুমেন থাকবে, এমটি লাগবে তো। তাহলে যদি গ্ল্যান্ড হয় তাহলে we will have a glandular epithelium which is either cuboidal বা তোমার columnar, তাহলে there are definite epithelial cells। যদি ভেসেল হয় it will be lined by endothelium। So epithelial cell versus endothelial cell, endothelial cell কিরকম হবে, flattened cell হবে। তো ও যেরকম বলছে glandular epithelium এর মতো, because it is not secreting anything, তো অনেক ছোট আর flattened হয়ে যাবে। that is number 1। নাম্বার 2 হচ্ছে যদি গ্ল্যান্ড হয় তাহলে গ্ল্যান্ডের চারপাশে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, যেটা আমি অ্যাডেনোকার্সিনোমা পড়ার সময় বলেছিলাম, it gets breached। যদি ভেসেল হয় তাহলে কি হবে, একটা মাসকুলার একটা লেয়ার থাকবে, সেটা এবার যদি আর্টারি হয় তাহলে অনেকটা থিক হবে, যদি ভেন হয় অনেকটা থিন হয়ে যাবে। So you will be able to see some kind of muscular wall surrounding the endothelium, so that is the vessel। আর যদি গ্ল্যান্ড হয় তাহলে কোনো মাসল থাকবে না, জাস্ট একটা গ্ল্যান্ডুলার লাইনিং and surrounded by a basement membrane, তাই তো? তাহলে that is something basic, that is not exactly related to our topic, but then you can see যে এখানে একটা residua যেটা আমরা বলছি, সেখানে you can see there is a eosinophilic proliferation of eosinophilic cells, আর মাঝখানে তোমার গ্ল্যান্ড রয়েছে and blood vessel রয়েছে। এই গ্ল্যান্ড গুলো কোথা থেকে এলো? From the endometrium। These glands are from the endometrium। ঠিক আছে, endometrial glands, endometrium থেকে glands এসছে, vessels আছে, আর মাঝখানে there is a change of endometrium, যেটাকে আমরা বলছি decidua। এবারে let's come to যেটা আমাদের placental, যেটা more important part, সেটা হচ্ছে chorionic villi। তাহলে chorionic villi কোনটা? chorionic villi হচ্ছে এই দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্ট্রাল পার্ট, যেটাকে আমরা মেসেনকাইম বলছি। সেই মেসেনকাইমের মধ্যে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে, তার মধ্যে কিছু লাল লাল স্পেসেস, মানে লাল লাল ফর্মেশনস দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দিস ইজ একটা মিক্স। সাদা মানে আমি প্র্যাকটিক্যালি অনেকদিন আগে বলেছিলাম যে সাদা মানে প্রবাবলি দিস ইজ আ মিক্সয়েড চেঞ্জ। সাদা হয়ে যাচ্ছে মানে ইট ক্যান বি ইডিমা, বাট ইট ক্যান বি, যদি আমরা ডিপোজিট দেখতে পাচ্ছি এক্সট্রাসেলুলার মিউসিন, তাহলে আমরা ওটাকে বলবো মিক্সয়েড। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে there is a mixoid change to the background, আর তার মধ্যে there is presence of blood vessel proliferation। তাহলে আমরা এটাকে বলছি ফাইব্রোভাস্কুলার কোর। তাহলে দেখতে পাচ্ছি যে একটা সলিড বাডিং মতো হয়েছে, তার মাঝখানটা we have this fibrovascular core in which there is presence of a myxoid area, and তার মধ্যে হচ্ছে there is proliferation of blood vessel। ঠিক আছে, এবার so this is a central part of the chorionic villi, central part। আর পেরিফেরি দিকে দেখতে পাচ্ছি there is proliferation of trophoblast। এই যে একটা chorionic villi formation হয়েছে, যেটা মাঝখানে তোমরা দেখছো there is a fibrovascular core that is surrounded by, যেটা দেখতে পাচ্ছ এই যে সেলের proliferation, এই যে সেলের proliferation দেখছো, this is what we call as trophoblastic proliferation। এবারে trophoblastic cells আমরা জানি যে there are of two types, তাই তো? কি কি টাইপস trophoblast? একটা সেনসাইটো আর একটা সাইটো। তাহলে সাইটো সেনসাইটো, তাহলে কি করে বুঝবো যে এই যে একটা তুমি দেখতে পাচ্ছ চারপাশে proliferation হয়েছে, এখানে যদি এটা তো পিকচারটা ওখান থেকে হয়তো ক্লিয়ার লাগছে না, বাট ইফ ইউ লুক অ্যাট ইট ক্লোজলি তাহলে দেখবে যে এখানে এই there is a single line of cells, যেটা একদম লাইন করে আছে, that is your cytotrophoblast। আর syncytotrophoblast is a giant cell, মানে অনেকগুলো নিউক্লিয়াস ওয়ালা সেল যখন দেখবে outside the cytotrophoblast, that is your syncytotrophoblast। তাহলে মোটামুটি এইখানটায় যদি দেখো যে কয়েকটা সেলের একসাথে proliferation হয়েছে, you can say যে this is your syncytotrophoblast।
আর যে সিঙ্গেল লাইনিং পুরো একটা সিঙ্গেল লেয়ার দিয়ে চলে গেছে দ্যাট ইজ দ্য সাইটোট্রোফোব্লাস্ট। ঠিক আছে। আচ্ছা এখানটা কি হয়েছে, এখানে দেখো অনেকটা প্রলিফারেশন হয়ে গেছে, সলিড প্রলিফারেশন। তো এটা দিস টার্ম কল ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট। সেটা কি শুনেছো তোমরা কেউ? ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট ইজ বিটুইন সাইটো এন্ড সিনসাইটিও। সেটা কাজটা হচ্ছে, ধরো এই যে এরকম একটা তুমি ধরো কোরিওনিক বিলাই দেখছো, এখানে এই যে একটা এরকম বাডিং মতো হচ্ছে, মানে কোরিওনিক বিলাই থেকে আরেকটা এরকম বাড বেরিয়ে যাচ্ছে। সো এখানে একটা সলিড প্রলিফারেশন অফ সেলস, সো দ্যাট ইজ ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট। এটা এবার কিছুদিন পরে ভেতরে একটা তোমার এরকম একটা তোমার কোর ফর্মেশন হবে এন্ড দ্যাট উইল গিভ রাইজ টু অ্যানাদার কোরিওনিক বিলাই। তাহলে বাই দ্যাট লজিক এখান থেকে একটা বাডিং হচ্ছে, এটাকে আমরা ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট বলতে পারি, isn't it? So this is the basic histology of your chorionic villi. তাহলে আমাদের যা যা চেঞ্জ আমরা বলবো, you have to tally with this picture and accordingly you have to understand যে কি চেঞ্জ হয়েছে হয়নি। ঠিক আছে, বেসিক হিস্টোলজিটা বোঝা গেছে তো, chorionic villi and this residua কিরকম হবে দেখতে। নেক্সট দেখো, তাহলে প্লাসেন্টাল প্যাথোলজি। তাহলে প্লাসেন্টাতে আমাদের কি কি প্যাথোলজি হতে পারে, ঠিক আছে, ইন জেনারেল। তাহলে স্টার্ট উইথ দ্য ভেরি ভেরি বেসিক। সবার আগে ইনফ্লামেশন, যেটা সমস্ত অর্গানে হতে পারে, যেমন গল ব্লাডারে আমরা বলছি কোলেসিস্টাইটিস, তাহলে এখানে আমরা বলবো তোমার প্লাসেন্টাল ইনফ্লামেশন। প্লাসেন্টাইটিস টার্মটা ইউজ হয় মোর কমনলি হচ্ছে কোরিওঅ্যামনিয়াইটিস। ঠিক আছে, কোরিওঅ্যামনিওনাইটিস ইজ আ কমন টার্ম। এরপরে কি হতে পারে, গ্রস অ্যাবনর্মালিটিস। গ্রস মানে প্লাসেন্টাটা একটা একটা যেখানে থাকার কথা একটা অন্য জায়গায় হয়তো প্লাসেন্টাটা সিচুয়েটেড। ঠিক আছে, বা হয়তো প্লাসেন্টা যেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, তাই না, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে প্লাসেন্টাটা চলে এসেছে। তোমরা গাইনি যখন ওয়ার্ডে যাবে তখন একটু ভালো করে জানবে। সো হ্যাঁ, কি হয়েছে, হয়নি এখনো, কি বলছো, গেছো দেখেছো? প্লাসেন্টা প্রিভিয়া নামটা শোনা আছে কি? তো প্লাসেন্টা প্রিভিয়া ইজ অ্যাবনর্মালি লোকেটেড প্লাসেন্টা। সেরকম আমাদের আছে এখানে প্লাসেন্টা অ্যাক্রিটা। অ্যাক্রিটা মানেটা কি, মানে ওটা এটার মধ্যে ঢুকে যাচ্ছে, তাই তো। ইট ইজ তিন রকম হয়, ইট ইজ আইদার টাচিং, ইট ইজ ইনভেডিং অর পেনিট্রেটিং দ্য কি ইউটেরাস, তাই তো। তাহলে অ্যাকর্ডিংলি আমরা যেটাকে বলছি প্লাসেন্টা অ্যাক্রিটা, পারক্রিটা বা ইনক্রিটা, পারক্রিটা বা অ্যাক্রিটা। ঠিক আছে, এরকম দিস আর গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জেস, যেখানে প্লাসেন্টাটা অ্যাবনর্মাল, মানে যেখানে থাকার কথা সেখানে নেই, বা যেখানে তোমার মানে abnormally penetrate করে যাচ্ছে, সেজন্য আমরা বলছি এটা হচ্ছে তোমার চেঞ্জেস ইন গ্রস প্যাথোলজি। তারপরে হচ্ছে টুইন প্লাসেন্টা, যদি টুইন প্রেগন্যান্সি হয়। তারপরে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, এগুলো তোমার মেটাবলিক চেঞ্জেস, এগুলো তোমরা পরে গাইনিতে পড়বে। মানে প্যাথোলজিক্যাল সেরকম ভাবে আমাদের কিছু চেঞ্জেস আমরা পাই না। প্রোডাক্টস অফ জেস্টেশন। আর লাস্টলি যেটা আমাদের টপিক অফ ডিসকাশন, সেটা কি না, গেস্টানাল ট্রোফোব্লাস্টিক ডিজিজেস, যেখানে হচ্ছে there is benign or malignant proliferation of the trophoblast। তাহলে যদি বিনাইন বা ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হয় অফ দ্য ট্রোফোব্লাস্ট, তাহলে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ কল্ড ইওর গেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজেস। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার টপিক অফ ডিসকাশন। তো হাইডাটিডিফর্ম মোল, ঠিক আছে, হাইডাটিডিফর্ম মোল মানেটা কি? সো দিস অ্যাবনর্মাল প্লাসেন্টা। হাইডাটিডিফর্ম মোল মানে হচ্ছে দ্য প্লাসেন্টা ইজ অ্যাবনর্মাল। কি অ্যাবনর্মালিটি হয়েছে? অ্যাকচুয়ালি টু অ্যাবনর্মালিটি। ফার্স্ট হচ্ছে যে ইট হ্যাজ বিকাম এনলার্জড, ইডিম্যাটাস, হাইড্রপিক। মানে ভেতরে যে কোডটা তোমাদের দেখানো হলো সেটা হচ্ছে পুরোপুরি ইডিম্যাটাস হয়ে গেছে, ওটাকে বলছে হাইড্রপিক চেঞ্জ। হাইড্রপিক চেঞ্জ তোমাদের ইন্ডিভিজুয়াল সেলুলার চেঞ্জে আমি পড়িয়েছিলাম, যে যখন ভেতরে পুরো সেলুলার ইডিমা হয়ে যায়, there is accumulation of water বা fluid inside the cells, then you call it hydropic change। তাহলে প্লাসেন্টার যে ইনসাইডটা, সেখানে তোমার হাইড্রপিক চেঞ্জ হয়েছে, যার জন্য পুরো অ্যাপিয়ারেন্সটা একটা ভেসিকুলার লাগছে। তাহলে এনলার্জ ইডিমাটাস, হাইড্রপিক চেঞ্জ, তার সাথে কি হয়েছে, there is কি হয়েছে, ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। ঠিক আছে, তাহলে ভেতরে যে কোরিওনিক ভিলাইটা আছে, সেই কোরিওনিক ভিলাইয়ের যে ভেতরে একটা আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম একটা ফাইব্রোভাস্কুলার কোর, সেই ফাইব্রোভাস্কুলার কোর আর থাকছে না, ভেতরটা পুরোপুরি একটা হাইড্রোপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ইডিমাটাস হয়ে যাচ্ছে, এনলার্জড হয়ে যাচ্ছে, ভেতরটা ভেসিকুলার অ্যাপিয়ারিং হয়ে যাচ্ছে। চারপাশে যে ট্রোফোব্লাস্টটা ছিল দ্যাট ইজ সেটার সার্কামফারেন্সিয়াল প্রলিফারেশন হচ্ছে। এবার ডিগ্রি অফ প্রলিফারেশনের উপর বেস করে আমরা ওটা ডিফারেন্সিয়েট করব বিটুইন কমপ্লিট মোল না পার্শিয়াল মোল, তাই তো।
এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি যে আমি কথাটা ইউজ করা আছে ভেরিয়েবল অ্যামাউন্ট অফ কোরিওনিক ভেরিয়েবল অ্যামাউন্ট অফ সার্কামফারেন্সিয়াল ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। তাহলে কতটা অ্যামাউন্ট হলো তার উপর বেস করে আমাদের ডিসাইডেড হবে যে এটা কমপ্লিট না পার্শিয়াল। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে কমপ্লিট মোল। কমপ্লিট মোলে কি হবে? কমপ্লিট মোলে ভিলাই গুলো they will become large, তাই তো, abnormally large, and there will be your same thing enlarged avascular edematous villi। তাহলে enlarged avascular hydropic চেঞ্জ হতে গেলে সবার আগে ওই যে ভেতরে ফাইব্রোভাস্কুলার কোরের যে ব্লাড ভেসেল গুলো দেখিয়েছিলাম that has to go, তাই তো। ব্লাড ভেসেল যদি থেকে যায় তাহলে you will not get a hydropic change। তাহলে সবার আগে ওই জন্য avascular কথাটা ইউজ করা হয়েছে। তাহলে avascular edematous enlarged villi with circumferential trophoblastic proliferation, মানে একদম গোল করে চারপাশে ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন হয়েছে। ঠিক আছে, তারপরে যেটা হয়েছে যে দুটো এরকম হাইড্রোপিক ভিলাই এর মাঝখানে there will be intervillous trophoblastic proliferation। তারপরে যেটা পয়েন্ট হচ্ছে থিকা লুটিন সিস্ট পেতে পারো, কোনো ফিটাল টিস্যু থাকবে না, বিকজ ইজ কমপ্লিট মোল there will be no fetal tissue, পুরোটাই হচ্ছে হাইড্রোপিক হয়ে গেছে। ঠিক আছে, আর তারপরে যদি আইএইচসি করো P57, you know that we are doing আইএইচসি টার্মটা তোমরা জানো যে সেলের আমাদের মার্কার থাকে, যেটা আমরা লিম্ফোমা পড়ানোর সময় বলেছিলাম মোস্ট কমনলি তোমাদের লেভেলে, যে আমরা সিডি মার্কার ইউজ করি ফর লিম্ফোমা ক্লাসিফিকেশন, তাই তো। যেমন হজকিন্স, নন হজকিন্স আমরা সিডি মার্কার ইউজ করে আমরা বলি 15, 30 এটসেট্রা, সেরকম সিডি এখানে আমরা ইউজ করব P57। P57 is a IHC, সেম প্রিন্সিপাল অ্যাজ ইউ আর ডুইং ইন লিম্ফোমা। তো এখানে কমপ্লিট মোলে নেগেটিভ হবে, পার্শিয়াল মোলে পজিটিভ হবে। ইফ ইউ হ্যাভিং ডাউট যে কমপ্লিট না পার্শিয়াল, ইউ গো ফর P57 IHC, এখানে নেগেটিভ ওখানে পজিটিভ। এবারে হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস, মানে কমপ্লিট মোল হচ্ছে কেন? সেটা হচ্ছে যে একটা এমটি ওভাম, সেই এমটি ওভামে সাপোজ দুটো স্পার্মাটোজোয়া ফার্টিলাইজ করেছে, ওভামটা এমটি। নর্মাল যদি তোমার একটা হতে হয়, সাপোজ একটা ফিটাস ফর্মেশন হতে গেলে there has to be a functional ovum and a spermatozoa fusion। এখানে যেটা হচ্ছে the ovum is empty, তার সাথে তোমার দুটো স্পার্ম ফিউজ করছে। আদারওয়াইজ যেটা হচ্ছে একটাই স্পার্ম এলো উইথ an empty ovum, সেটাকে ব্রেক করে দুটো ফর্মেশন হয়ে গেল, একটা ভেঙে দুটো হয়ে গেল, বা দুটো স্পার্ম and empty ovum। কি প্রবলেম হলো? the ovum is empty, মানে ওখানে কোনো সোমাটিক নাম্বার নেই ওখানে। তাহলে দুটো স্পার্ম আসছে একটা এমটি ওভামকে ফিউজ করছে। ঠিক আছে, যেহেতু এরকম একটা ফার্টিলাইজেশন হচ্ছে সেজন্য ফিটাস ফর্মেশন তো হচ্ছে না, এন্ড উই আর গেটিং আ হাইড্রোপিক চেঞ্জ। তাহলে দুটো স্পার্ম যদি আসে তাহলে 23 + 23, তাহলে 46 হবে নাম্বার অফ ক্রোমোজোম, তাই তো নাকি? নাম্বার অফ ক্রোমোজোম 46 হবে, দুটো স্পার্মে একটা 23 23 করে আছে। আদারওয়াইজ যদি একটা স্পার্ম এসেও যদি ফার্টিলাইজ করেনি, সেটাও যদি ব্রেক করে দুটো হয়ে যায়, স্টিল ইউ আর গেটিং 46 only। So that is the pathogenesis, ki empty ovum getting fertilized by two spermatozoa, or one spermatozoa fertilizing an empty ovum, but then that is getting disomy হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, দুটো ফর্মেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো that is the pathogenesis for complete mole। এবার পিকচারটা দেখো কি রকম হবে। এই দেখো এত বড় বড় এক একটা ভিলাস, এক একটা যে কোরিওনিক ভিলাই এতটা এনলার্জড হয়ে গেছে, নরমালি এত বড় তো হয় না। তাহলে কমপ্লিট মোলে যেটা দেখবে যে ভিলাই আর তোমার প্রচুর এনলার্জড হয়ে গেছে। ঠিক আছে, গ্রসলি এনলার্জড, এন্ড দেয়ার ইজ ইডিমেটাস হাইড্রোপিক চেঞ্জ। আর এই দেখো সার্কামফারেন্সিয়ালি তোমার ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন হয়েছে। এতটা প্রলিফারেশন আমরা তো দেখতে পাই না নরমাল ভিলাইতে, মানে একদম চারপাশে পুরোপুরি ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন। আর আমি বলেছিলাম ইন্টারভিলাস ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশনও হয়। এই যে এটা একটা ভিলাই, এটা একটা ভিলাই, এখানে দেখো মাঝখানে একটা ইন্টারভিলাস ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন চলছে। এটা কেটে গেছে, বাট এখানে একটা জাস্ট ইউ আর জাস্ট সিইং প্রলিফারেশন অফ সলিড শীট অফ ট্রোফোব্লাস্ট। এটা বোঝা যাচ্ছে না, এখানে একটু হচ্ছে হয়তো প্রবাবলি, বাট দেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে there is no normal villi, তাই তো। নরমাল ভিলাই মানে একটা ভিলাইও যদি থাকে যেখানে তোমরা ফাইব্রোভাস্কুলার কোর দেখতে পাচ্ছ আর এত বড় সাইজ নয়, তখন তোমরা বলতে পারো যে দিস ইজ নট আ কমপ্লিট মোল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে উই আর অনলি সিইং এরকম এত বড় বড় ভিলাই যেখানে এন্টায়ারলি হাইড্রোপিক চেঞ্জ হয়ে গেছে।
তাই তো, আর চারপাশে এরকম ট্রফোব্লাস্টিক প্রলিফারেশন হয়েছে। সো দিস ইজ কমপ্লিট মোল, তাই তো। তাহলে পার্শিয়াল মোলে কি হবে? পার্শিয়াল মোলে লেখাই আছে অ্যাডমিক্সচার অফ অ্যাবনর্মাল ইডিমাটাস ভিলাই উইথ নর্মাল কোরিওনিক ভিলাই। যদি অ্যাডমিক্সচার হয় মানে কিছু নর্মাল একটা আধটাও নর্মাল দেখতে পেয়ে যাও, therefore it is not a complete mole anymore। তাহলে abnormal edematous villi with trophoblastic proliferation তো হবেই, আর ভিলাস চেঞ্জ তোমার edematous চেঞ্জ তো হবেই, বাট দেন it is admixture কিসের সাথে? উইথ নর্মাল স্মল ভিলাই, মানে নর্মাল কোরিওনিক ভিলাই যেগুলো ছোট সাইজ তার সাথে অ্যাডমিক্সচার আছে। তাহলে দ্যাট ইজ আ পার্শিয়াল মোল, ইট ইজ নো লঙ্গার আ কমপ্লিট মোল। তারপর এটা ইম্পর্টেন্ট, there is scalloping of chorionic villi। স্ক্যালপিং মানে একটু পরে আমি দেখাচ্ছি। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, there is scalloping of chorionic villi। ওখানে যেটা ছিল ইনকমপ্লিট মোল একদম পুরোপুরি যেরকম সাইজ হয়, মানে শেপ যেরকম হয় সেরকমই, জাস্ট অনেকটা বড় হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে স্ক্যালপিং। স্ক্যালপিং মানে আমি বলছি একটু পরে। আচ্ছা, ফিটাল আরবিসি থাকবে উইদিন দ্য ভিলাই। কেন? কিছু নর্মাল ভিলাই তো এসছে, কোরিওনিক ভিলাই মানে কিছু নর্মাল কোরিওনিক ভিলাই এসছে, তার মানে একটা ফিটাসের একটা ফর্মেশন তো হচ্ছিল। তাহলে ফিটাস থেকে আরবিসি এখানে চলে আসবে। ওখানে যেহেতু देयर वाज নো ফিটাস ফর্মেশন এট অল, ওভারটা তো এমটি ছিল, নো ফিটাস ফর্মেশন, সেজন্য ওখানে কোনো ফিটাল আরবিসি আসার কোনো চান্স ছিল না। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে নর্মাল ওভাম ফার্টিলাইজড বাই টু স্পার্মস। পার্শিয়াল মোল কেন হচ্ছে? নর্মাল ওভাম ফার্টিলাইজড বাই টু স্পার্মস। তাহলে ওভামের 23 ছিল, দুটো স্পার্মের 23, টোটাল তোমার হয়ে গেল 69। দ্য ক্রোমোজোম নাম্বার এখানে দেখো, ক্রোমোজোম নাম্বার কত হবে? 69 হয়ে যাবে, তাই না? তাহলে কনসেপ্টটা কি হলো? যদি তোমার একটা নর্মাল ওভাম আর একটা স্পার্মাটোজোয়া ধরো ফিউশন হলো, তাহলে হোয়াট উই গেট ইজ নর্মাল প্রেগন্যান্সি হলো। এবারে একটা নর্মাল ওভাম দুটো স্পার্মাটোজোয়া ফিউশন হয়ে যাচ্ছে, তাহলে পার্শিয়াল মোল। তখন সোমাটিক, তখন আমাদের ক্রোমোজোম নাম্বারটা কত হয়ে যাচ্ছে? 69। 46 নরমালি হয়, দুটো স্পার্ম 23 আর এটা 23, এটা 69 হয়ে গেল। এবারে ওভামটা পুরোপুরি এমটি, ওভামটা এমটি, তার সাথে দুটো স্পার্ম চলে আসছে, তখন আমরা কি পাচ্ছি? কমপ্লিট মোল। তাহলে বুঝতে পেরেছো কি কেন? ওদিকটা বুঝতে পারছো তো সবাই, নাকি অনলি এনজয়িং দ্য এসি? ঠিক আছে, কি বললাম? প্যাথোজেনেসিস। আচ্ছা, এবারে হচ্ছে, আর এই যে P57 যদি করি, ইট উইল বি পজিটিভ। ইন কেস ইউ আর হ্যাভিং ডাউট ইউ ক্যান গো ফর P57। আচ্ছা, এবার ছবিটা দেখো ভালো করে, এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। এই দেখো, দিস ইজ আ এনলার্জড ইডিমাটাস ভিলাই শোয়িং হাইড্রোপিক চেঞ্জ। এই ভিলাইগুলো কি আছে? এই ভিলাইগুলো কি লাগছে হাইড্রোপিক? এই ভিলাইটার সাথে এই ভিলাইটা কম্পেয়ার করো, দেখো এগুলোও তো কোরিওনিক ভিলাই, তাই না? মানে এনিথিং যেখানে মাঝখানে একটা তোমার এরকম ফাইব্রোভাস্কুলার কোর রয়েছে আর চারপাশে হচ্ছে তোমার এরকম দেখতে পাচ্ছ যে ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, তাহলে দিজ আর অল কোরিওনিক ভিলাই। তাহলে এটা কোরিওনিক ভিলাই, এটা কোরিওনিক ভিলাই, এটা একটু হেমারেজ হয়েছে পিঙ্ক পিঙ্ক, তাহলে ওটার সাথে তুমি যদি এই ভিলাইটা কম্পেয়ার করো তো দিস ইজ হাইড্রোপিক চেঞ্জ, বাট উপরের গুলো হাইড্রোপিক নয়, তাই না? তাহলে নর্মাল ভিলাই admixed with hydropic villi, therefore we are calling it a partial mole, normal admixed with abnormal। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই ভিলাই গুলো তোমরা যদি দেখো, তাহলে ওটার সাথে এটা যদি কম্পেয়ার করো, হাইড্রোপিক চেঞ্জ তো হয়েছে, there is no doubt, তার সাথে তোমার ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশনও হয়েছে। ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন লাগছে তো বেশি ওটার সাথে এটা কম্পেয়ার করলে। এবারে যেটাকে আমরা বললাম স্ক্যালপিং, স্ক্যালপিং মানে হচ্ছে যদি এই আউটলাইনটা ফলো করো, তাহলে দেখো এখানে এরকম ভাবে একটু এরকম ভাবে ঢুকে যাচ্ছে, তাই না? একটা রাউন্ড ইউনিফর্ম কন্টুর তো নেই, এই ভিলাইগুলো দেখো একটা রাউন্ড ইউনিফর্ম কন্টুর দেখতে পাচ্ছ। এখানে কি হচ্ছে দেখো, এরকম আস্তে আস্তে এরকম একটা ঢুকে যাচ্ছে এখানে, ইট ইজ প্রজেক্টিং ইনসাইড দ্য, মানে প্রজেক্টিং টুয়ার্ডস দ্য lumen, টুয়ার্ডস দ্য কোর অফ দ্য villi, সো দ্যাট ইজ হোয়াট উই আর কলিং স্ক্যালপিং। এটা একটা স্ক্যালপিং হয়েছে, এখানে একটুখানি স্ক্যালপিং বলতে পারো, দেখো এটা একটা স্ক্যালপিং, দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ স্ক্যালপিং। আমি কি বললাম, যদি নর্মাল কোরিওনিক ভিলাই হয় তাহলে রাউন্ডেড কন্টুর হবে, ইউনিফর্ম। এখানে দেখো, এখানে যদি তোমরা দেখো, এখানে এই যে ভিলাইটা দেখছো, দিস ইজ হাইড্রোপিক চেঞ্জ হয়েছে, তো উপরের গুলোর সাথে নিচেরটা কম্পেয়ার করলে বুঝবে দিস ইজ হাইড্রোপিক চেঞ্জ, কারণ দ্যার ইজ ইডিমাটাস হয়ে গেছে, এনলার্জড হয়ে গেছে, ব্লাড ভেসেলস অলমোস্ট লস্ট হয়ে গেছে। এবারে চারপাশে যে ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশনটা হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে এরকম যে আউটলাইনটা গেছে,
দ্যাট ইজ নট ইউনিফর্ম, কোনো জায়গায় একটু ভেতর দিকে ঢুকে গেছে, দ্যাট ইজ হোয়াট উই আর কলিং অ্যাজ স্ক্যালোপিং। সেই স্ক্যালোপিং বোঝার জন্য দিস ইজ এ গুড এক্সাম্পল। এই যে এইখানটা দেখো দেখতে পাওয়া গেছে, সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ স্ক্যালোপিং? তাহলে দিস ইজ ইউর পার্শিয়াল মোল, কমপ্লিট মোল, পার্শিয়াল মোল। আরেকটা ব্যাপার আছে ইনভেসিভ মোল, which is খুব রেয়ার। ওটা হচ্ছে কিছুই না, জাস্ট তোমার একটুখানি ওই মোলার টিস্যু ডিপ ঢুকে গেছে ইনটু দ্য মায়োমেট্রিয়াম। মানে এই যে ধরো ইউটেরিন ওয়াল যেটা আছে না, তুমি নর্মাল ইউটেরিন ওয়াল দেখছো, ওয়ালের মধ্যে হঠাৎ দেখছো একটা হাইড্রোপিক ফোকাস ওয়ালের মধ্যে ঢুকে গেছে। সো দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ ইনভেসিভ মোল। দিস ইজ জাস্ট ফর কমপ্লিশন সেক, মানে কমপ্লিট ইনকমপ্লিট আর হচ্ছে যে ইনভেসিভ। ইনভেসিভ মানে হচ্ছে যেটা হচ্ছে যে মোলার টিস্যু গেটিং ইনসাইড দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস। সিমটম কি হবে? হেমারেজ হবে, কারণ অ্যাবনর্মাল একটা ঢুকে গেছে টিস্যু, তাহলে হেমারেজ নিয়ে দ্য পেশেন্ট উইল প্রেজেন্ট। And then it is just like the clinical features and treatment and everything is just like the other two mole. তাহলে এবার আমরা লেটস কাম টু যে একটা পেশেন্ট যদি মোলার প্রেগন্যান্সি হয় তা তোমার কাছে কি সিমটম নিয়ে আসবে আর তুমি কি করবে, তাই তো? তাহলে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে? মোলার প্রেগন্যান্সি হয়েছে একটা পেশেন্টে কিভাবে প্রেজেন্ট করবে? ফার্স্ট হচ্ছে মোর কমন ইন দ্য এজ 40 to 50, মানে একটা 25-year-old ফিমেল প্রেগনেন্ট পেশেন্ট যদি আসে তাহলে তার একটা মোলার প্রেগন্যান্সি হওয়ার চান্সটা অনেক কম কম্পেয়ার টু একটা পেশেন্ট যদি 45 ইয়ার্স এজ হয়। তাহলে মোটামুটি এজ রেঞ্জ হচ্ছে 40 to 50। 40 to 50 এজ রেঞ্জে একটা পেশেন্ট এসছে, এই কমপ্লেন কি করছে? ব্লিডিং বলবে, তাই তো? হিস্ট্রি দেবে হচ্ছে ব্লিডিং পার ভ্যাজাইনা, আর তার সাথে অনেক সময় বলবে যে গ্রেপ লাইক ভেসিকলস মনে হচ্ছে যেন বেরোচ্ছে পার ভ্যাজাইনা, ব্লিডিং হচ্ছে, আর তার সাথে গ্রেপ লাইক ভেসিকলস বেরিয়ে যাচ্ছে। গ্রেপ লাইক ভেসিকলস কিরকম দেখতে? আমি একটু ছবি আছে একটু পরে দেখাচ্ছি। মানে সামথিং জাস্ট লাইক দ্য সাইজ এন্ড শেপ ইজ জাস্ট লাইক এ গ্রেপ, বাট ইট ইজ ভেসিকল। ভেসিকল মানে একদম পুরো কি ভেতরটা পুরো ফাঁকা, তাই তো? তো এই যে এখানে চলে এসো, এই যে লিখেছি যে ভ্যাজাইনাল ব্লিডিং হবে, and important thing হচ্ছে there is size in the increase in size of the uterus, মানে পেটের মধ্যে তো ওটা একটা হচ্ছে, তো patient will think যে this is a case of pregnancy, amenorrhea definitely থাকবে, patient will think that she is undergoing a normal pregnancy, সেজন্য the patient will be complaining of initially amenorrhea হয়েছিল, তা ভেবেছে there is a gestation going on and there is increase in uterine size, তারপরে হঠাৎ পেশেন্টের ব্লিডিং স্টার্ট হলো and patient কমপ্লেইন করছে যে গ্রেপ লাইক ভেসিকলস বের হচ্ছে। তখন তোমরা কি ইনভেস্টিগেট করবে? ফার্স্ট ব্লাড ইনভেস্টিগেশন করবে, আর ইউএসজি তো দেবেই, দ্যাট ইজ আনাদার থিং। তাহলে ব্লাডে আর ইউরিনে আমরা দেখবো হচ্ছে বিটা এইচসিজি। ব্লাডে আর ইউরিনে আমরা দেখবো বিটা এইচসিজি। সেটা কি ইম্পর্টেন্স? যদি নর্মাল প্রেগন্যান্সি হতো তাহলে সেই ডেটে যত বিটা এইচসিজি লেভেল আসার কথা ছিল কম্পেয়ার টু দ্যাট, ইফ ইট ইজ আ মোলার প্রেগন্যান্সি অনেক বেশি পাবে তোমার বিটা এইচসিজি লেভেলস। এটা সাসপিশন করতে পারো যে তাহলে মেবি ইট ইজ আ মোলার প্রেগন্যান্সি। তারপরে তোমরা কিভাবে কনফার্ম করবে? ওটাকে সাকশন ইভ্যাকুয়েশন করতে হবে। পেশেন্টের তো তোমার ব্লিডিং হচ্ছে গ্রেপ লাইক ভেসিকলস প্রেজেন্ট করেছে, তাহলে যেটা হবে যে যখন তুমি ওটাকে মাসটাকে কিউরেট করে পাঠাবে টু দ্য প্যাথোলজি ডিপার্টমেন্ট, তখন গ্রসলি আমরা দেখেই বুঝতে পারবো দিস ইজ মোলার প্রেগন্যান্সি, আর তারপর মাইক্রোস্কোপিক্যালি আমরা কনফার্ম করবো যে নর্মাল, সরি কমপ্লিট না পার্শিয়াল, আর ওখানে কোনো ম্যালিগন্যান্সি হলো কি হলো না। ঠিক আছে? তাহলে এই যে আমি বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সিরিয়াল এস্টিমেশন অফ বিটা এইচসিজি। মানে পেশেন্ট ধরো ইনিশিয়ালি যখন সাসপেক্ট করেছে যে ওর প্রেগন্যান্সি হয়েছে, একটা বিটা এইচসিজি লেভেল করেছিল, তারপরে যখন আমার কিছুদিন পরে এসেছে ফর ভ্যাজাইনাল ব্লিডিং এন্ড হিস্ট্রি অফ গ্রেপ লাইক ভেসিকলস, প্যাসেজ অফ গ্রেপ লাইক ভেসিকলস, তখন আমরা আবার একটা বিটা এইচসিজি করেছি। সো দিস ইজ সিরিয়াল। আমরা বিটা এইচসিজি অলওয়েজ ডিউরিং প্রেগন্যান্সি সিরিয়ালি আমরা করি, and we compare the levels and the titers, কি কমছে বাড়ছে, হঠাৎ ফল করে গেল, কি হলো, সেটা আমরা করব, and we are doing it for blood as well as in the urine. এবারে যেই তুমি যদি মোলার প্রেগন্যান্সি হয় তাহলে তুমি ওটা যেই বের করে দিলে তখন ওটা লেভেলটা হট করে কমে যাবে। ওয়ারিং ফিচার হচ্ছে যদি তুমি you have suction evacuation বলে, মানে you have evacuated the pregnancy but still this level is not falling, that is a worrisome feature. সেটা হলে কি হতে পারে? we will come to that. আর তারপরে হচ্ছে যে মোটামুটি এই 10% পেশেন্টের যেটা হয় যে this is important কি একটা স্মল পার্সেন্টেজ অফ পেশেন্টস কোরিওকার্সিনোমাতে ট্রান্সফার করে, মানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। উইল কাম টু দ্যাট।
তার আগে এটা দেখো, নর্মালি আমাদের যদি নর্মাল প্রেগন্যান্সি হতো তাহলে এটা তো তোমার এটা তোমার ইউটেরিন ক্যাভিটি, তাহলে এখানে একটা ফিটাস পেতে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সব কি দেখতে পাচ্ছি, দিস ইজ হোয়াট উই কল গ্রেপ লাইক ভেসিকলস। ঠিক আছে, এই যে এরকম 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 দেখতে পাচ্ছ, পেশেন্ট বলবে এরকম একটা আধটা এখান থেকে বেরোচ্ছে, তো পেশেন্ট উইল বি সিইং এরকম ভেসিকলস যেটা বেরোচ্ছে। এই যে এরকম একটা মাস যখন আমাদের ডিপার্টমেন্টে যখন এসছে, ইন দ্য প্যাথোলজি ডিপার্টমেন্ট যখন এই জিনিসটা এসেছে, ইট উইল লুক লাইক দিস। তো নর্মাল প্রেগন্যান্সি হলে কি হবে, ফিটাল পার্টস থাকবে, সেখানে হেমোরেজ থাকবে, সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি ডিটারমিন করতে পারবো দিস ইজ ফিটাস। এখানে তো শুধু আমরা এরকম দেখছি, এরকম হোয়াইটিশ আর এরকম হচ্ছে তোমার ভেসিকলের মতো দেখতে, দিস ইজ হোয়াট উই আর কলিং গ্রেপ লাইক ভেসিকলস। বুঝতে পারলে? সো এরকম আসবে, তারপর যখন তোমরা ওই মাইক্রোস্কোপে দেখবে তখন আমি যেরকম ফিচার্স গুলো বললাম ওরকম তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা ইজ দ্য নেক্সট থিং। তাহলে ফার্স্ট আমরা বিনাইন প্রলিফারেশন ট্রোফোব্লাস্ট পড়লাম, সেখানে আমরা বললাম যে কমপ্লিট এন্ড পার্শিয়াল মোল, এন্ড দিস ইজ দ্য নেক্সট, দিস ইজ আ কোরিওকার্সিনোমা। What is choriocarcinoma? Which is your malignant proliferation of trophoblastic cells. ঠিক আছে, তাহলে choriocarcinoma is very important হচ্ছে this thing, কি commonest মানে 50%, half of the cases are arising from Hydatidiform mole. যত choriocarcinoma আমরা পাই তার half of the cases is arising from previous Hydatidiform mole। মানে একটা পেশেন্টের Hydatidiform mole সাপোজ এখন হয়েছে, এই প্রেগন্যান্সিতে ওরা ইট ক্যান চেঞ্জ টু কোরিওকার্সিনোমা, মেবি ইন দ্য সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি দিস ইজ রিস্ক অফ কোরিওকার্সিনোমা। তারপরে যেটা হচ্ছে যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, নরমাল প্রেগন্যান্সি, এগুলো মোটামুটি কাছাকাছি প্রেভ্যালেন্স, একটপিকে ভেরি রেয়ার। একটপিক প্রেগন্যান্সি থেকে সাসপিশন অফ কোরিওকার্সিনোমা ইজ রিয়েলি ভেরি লেস। আচ্ছা, তারপরে এখানে পেশেন্টের কি হবে, সেম তোমার মোটামুটি জিআই ট্র্যাক্টে এন্ডোমেট্রিয়াল যত ডিজিজ হবে সেই সেম প্রেজেন্টেশন, যে অ্যাবনর্মাল অর ভাজাইনাল ব্লিডিং। যদি অ্যাডনোকার্সিনোমাও হয় বা তোমার কোরিওকার্সিনোমা হচ্ছে বা যে কোনো তোমার চেঞ্জেস হচ্ছে, একটাই পেশেন্টের প্রেজেন্টেশন হবে যে অ্যাবনর্মাল ব্লিডিং পার ভাজাইনা। ঠিক আছে, তাহলে সেম জিনিস করব, সেটা হচ্ছে আমরা হাই লেভেলস অফ বিটা এইচসিজি ডেমনস্ট্রেট করতে হবে। তো বিটা এইচসিজি মাপবো ইন দ্য ইউরিন এন্ড ইন দ্য সেরাম, বিটা এইচসিজি আমরা মেপে দেখবো। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে কোরিওকার্সিনোমার ইম্পর্টেন্ট হচ্ছে ইট ইজ আ হাইলি মেটাস্টাসাইজিং টিউমার। তার মানে কোরিওকার্সিনোমা হচ্ছে যেই একটা পেশেন্টের হলো, ইজ আ হাই চান্স যেটা তোমার মেটাস্টাসাইজ করে যাবে। নিয়ে কমনেস্ট এরিয়াস অফ ক্যান্সার মানে টিউমার লজমেন্ট কোথায় কোথায় আছে, এই দেখো, লাংস, ভ্যাজাইনা, ঠিক আছে, লাংস, ব্রেন, লিভার, কিডনি, লাংস, ব্রেন, লিভার মেইনলি। ঠিক আছে, তাহলে কোরিওকার্সিনোমা যেই একটা পেশেন্টের হয়েছে, there is a high chance of metastasis। আদি কোন অর্গানে ওটাকে গিয়ে তোমার লজ করছে না, দ্যাট ইজ লাংস, ব্রেন, কিডনি, লিভার। ঠিক আছে, কি বুঝতে পেরেছো তো? তাহলে কি ধরনের কি স্প্রেডে যাবে এটা, তোমার লিম্ফোভাস্কুলার না হেমাটোজেনাস, কিরকম ভাবে হবে? কার্সিনোমা তো বিকজ দিস ইজ আ কার্সিনোমা, তাই না? আচ্ছা, তাহলে মরফোলজি, কোরিওকার্সিনোমা কিরকম দেখতে হবে? কোরিওকার্সিনোমা দিস আর ভেরি স্মল টিউমারস। মানে তোমাদের তো ওভারিয়ান টিউমার গুলো হয়ে গেছে না, সে কি হয়েছে না হয়নি? ছিলেই না, জানোই না হয়েছে না হয়নি, কেউ জানে না, কেউ জানে না। আই এম আস্কিং যে ওভারিয়ান টিউমারস গুলো হয়ে গেছে, ওই টপিকটা হয়েছে না হয়নি? হয়নি? এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে মাই পয়েন্ট ইজ দেয়ার আর অনেক টিউমার্স, ধরো একটা ওভারিতে আমার মিউসিনাস সিস্টারিনোমা বা মিউসিনাস কার্সিনোমা হয়েছে, তাহলে ওভারিটা এত বড় হয়ে যাবে। সো দিস আর টিউমার্স যেখানে আমার সাইজটা বিশাল বড় হয়ে যাবে, তুমি দেখেই বুঝবে দিস ইজ আ ম্যালিগন্যান্ট টিউমার। কোরিওকার্সিনোমা এটা এমন একটা টিউমার, দ্য সাইজ ইজ ভেরি স্মল, বিশাল বড় হবে না, জাস্ট বাই সাইজ ইজ ভেরি স্মল। অনেক সময় দেখে মনে হবে ব্লাড ক্লট, ইউ নেভার নো, দেখে মনে হচ্ছে ব্লাড ক্লট, কিন্তু তুমি যখন সেকশন করছো তখন তুমি মাইক্রোস্কোপে দেখছো ও বাবা, দিস ইজ আ কোরিওকার্সিনোমা। So that is important, যে এমন একটা টিউমার which is very small in size but there is yet a malignant tumor, that is the specialty of choriocarcinoma। টেস্টিসেও হয় choriocarcinoma, জানো তো? টেস্টিসেও হয়, ওরিতেও হতে পারে। তাহলে in all cases the tumor is usually very small in size। কিরকম দেখতে হবে? ব্ল্যাকিশ, কেন? হেমোরেজিক টিউমার, সেজন্য এটা ব্ল্যাকিশ টাইপের দেখতে হবে। তারপরে যেটা হচ্ছে যে সফট ফ্লেশি মাস, নরমালি অন্য টিউমার গুলো হার্ড হয়ে যায় না, আমি প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা পড়েছিলাম ভেরি হার্ড টিউমার, বাট দিস ইজ সফট এন্ড ফ্লেশি,
This is a little different from the other malignant tumors that I have discussed. এবারে কিরকম দেখতে হবে মরফোলজিক্যালি কি বলেছি ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ ট্রোফোব্লাস্টস তাহলে সবার আগে হচ্ছে there will be no chorionic villi. ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাবসেন্স অফ এনি মানে there will be no identifiable villi. ঠিক আছে, এবারে এই যে ট্রোফোব্লাস্টিক সেলস গুলো সেগুলো তোমার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়েছে তো, তাহলে হাইলি তোমার হচ্ছে বিজার অ্যানাপ্লাস্টিক সাইটোট্রোফোব্লাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিনসাইটোট্রোফোব্লাস্ট। মানে ট্রোফোব্লাস্টিক সেল তো দু রকম হবে, আইদার সাইটোট্রোফোব্লাস্ট বা সিনসাইটোট্রোফোব্লাস্ট, দুটোরই ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হবে। এন্ড তুমি দেখবে হাইলি বিজার আর অ্যানাপ্লাস্টিক সাইটো অ্যাজ ওয়েল অ্যাজ সিনসাইটোট্রোফোব্লাস্ট। তার সাথে কি দেখবে there is varying amount of hemorrhage and necrosis। আর তার সাথে আমি কি বলেছি there is a high risk of তোমার লিম্ফোভাস্কুলার ইনভেশন যে যার জন্য মেটাস্টাসিস হয়। তো টিউমারের মধ্যেই হয়তো অনেক জায়গায় দেখবে যে there is lymphovascular tumor emboli formation, মানে দেখবে ব্লাড ভেসেল বা লিম্ফ্যাটিক ভেসেলের মধ্যে তোমার অলরেডি টিউমার এম্বোলাস চলে গেছে, মানে ইজ আ হাই রিস্ক যে অলরেডি একটু পরে একটু মেটাস্টাসাইজ করে যাবে আর কি। সো দ্যাট ইজ হোয়াট ইউ আর গোইং টু সি। এবার দেখো এখানে ছবি দেখো, এটা তো ইউটেরাসটা না, এটা ইউটেরাসটা তো, এই যে এটা লোয়ার পার্টটা সার্ভিক্স ওপরটা, এটা এই মাঝখানটা দেখো এরকম ব্ল্যাকিশ হয়ে গেছে। তাহলে আমি কি বলেছি সফট ফ্লেশি ব্ল্যাকিশ হেমোরেজিক টিউমার। তো কালো কালো লাগছে, কালো কালো ইজ ইওর মানে ব্ল্যাকিশ মানে ওটা ইউজুয়ালি হেমোরেজিক হয়। তাহলে সফট ফ্লেশি ইজ আ ব্ল্যাকিশ হেমোরেজিক টিউমার। ঠিক আছে তো। আর মাইক্রোস্কোপিক্যালি দেখো এই দিকটা মাইক্রোস্কোপি, ঠিক আছে, ওইখান থেকে কি দেখতে পাচ্ছ আমি জানি না, বাট দেন মাইক্রোস্কোপিক্যালি যদি তোমরা দেখো তাহলে there is no normal chorionic villi to be seen। এখানে একটাও কিন্তু chorionic villi দেখা যাচ্ছে না। এখানে কি দেখছি সলিড প্রলিফারেশন দেখা যাচ্ছে, একটা সলিড প্রলিফারেশন অফ সেলস। এই যে সেলস গুলো কিন্তু হাইলি অ্যানাপ্লাস্টিক এন্ড বিজার। দেখো এইখানটা যদি তোমরা ভালো করে দেখো, এই আমি এখানে পয়েন্ট করছি, এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে this is a syncytotrophoblast। ওটা well you will not get a slide for choriocarcinoma in your exam, so you don't have to worry so much, but then you have to understand যে এখানে যে সলিড প্রলিফারেশন অফ সেলস দেখতে পাচ্ছো সেই তার মধ্যে সাইট্রো অ্যাজ ওয়েল অ্যাজ সিনসাইটো দুটোই হাইলি অ্যানাপ্লাস্টিক এন্ড বিজার হবে। তাহলে এইখানে যে সেলগুলো আছে ইন্ডিভিজুয়ালি পড়ে আছে দে আর সাইটোট্রোফোব্লাস্ট, এন্ড যেখানে তোমার ম্যালিগন্যান্ট সেলস মানে যেখানে তোমার মাল্টিনিউক্লিয়েটেড সেলস আছে দোজ আর দা সিনসাইটোট্রোফোব্লাস্ট। ওটারও নিউক্লিয়াস গুলো খুব বাজে অবস্থা হয়ে গেছে, এটারও তাই। ঠিক আছে, এছাড়া কি দেখবে, এছাড়া দেখো এই যে মাঝখানে জায়গাগুলো গেছে না, দিস আর এরিয়াস অফ নেক্রোসিস, মানে একদম যেখানে লাল 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 ব্লাড ভেসেলের মতো মানে আরবিসির মতো পড়ে আছে দোজ আর দ্য এরিয়াস অফ হেমারেজ। আর নেক্রোসিস তো জানো কিরকম দেখতে হবে, পিঙ্কিশ হবে এন্ড দেয়ার উইল বি প্রেজেন্স অফ ডেব্রিজ পড়ে থাকবে না, ক্যারিওরেক্সিস ক্যারিওলাইসিস দেখতে পাবে। তাহলে যদি তোমরা স্লাইডটা দেখো তাহলে দেখবে যারা এরিয়াস অফ নেক্রোসিস এরিয়াস অফ হেমারেজ কোনো chorionic villi পাবে না। আর there is a solid sheet like proliferation of cyto and syncytotrophoblast, দুটোই malignant transformation হয়ে গেছে, highly anaplastic and bizarre formation হয়ে গেছে। ঠিক আছে তো, that is how choriocarcinoma will look under the microscope। এবারে যেটা বললাম ইম্পর্টেন্ট, যেটা প্রগনোসিস কি রকম, this is one of the tumor that has a 100% cure rate। So you start chemotherapy and the patient will respond instantly। তাহলে যদি gestational choriocarcinoma হয়, দেখো choriocarcinoma can be gestational as well as non gestational। আমরা যতগুলো ডিজিজ ডিসকাস করলাম সেগুলোর মধ্যে partial mole or a complete mole cannot occur outside the gestational age, কিন্তু choriocarcinoma non gestational হতে পারে। কিরকম ভাবে আমি বলেছি choriocarcinoma can arise in the testis, it can arise in the ovary, so those are non gestational। যদি non gestational হয়, নন জেস্টেশনাল হলে হচ্ছে প্রগনোসিস ইজ ওয়ার্স কম্পেয়ার টু জেস্টেশনাল, কারণ জেস্টেশনালে তোমার কেমোথেরাপিতে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আমি কি বলেছি যে তাহলে ট্রিটমেন্টটা কি, খালি কেমোথেরাপি করে দেবো, ইউটেরাসটা কেটে বাদ দেবো, তার সাথে কেমোথেরাপি দেবো, তাই তো? আর যে কোনো তোমার যদি ম্যালিগন্যান্সি হয় ইন দ্য ইউটেরাস, ওটাকে তো হিস্টেরেক্টমি তো করতেই হবে। তাহলে হিস্টেরেক্টমি করবে, নিয়ে কেমোথেরাপি দিয়ে দেবে, তাতে করে দেখা যাবে যে অলমোস্ট 100% কিউর রেট। এবার বুঝবো কি করে যে কিউর হয়েছে না হয়নি, কিভাবে বুঝবো, কি বলছো তুমি?
HCG, তাহলে আমরা HCG দেখব। তাহলে যখন টিউমারটা প্রেজেন্ট ছিল আমাদের HCG লেভেল কত ছিল জানা আছে। এবার আমরা টিউমারটা বাদ দিয়েছি, মানে ইউটেরাসটা বাদ দিয়েছি, কেমো স্টার্ট করেছি, কেমো শেষ হয়ে গেছে, আমরা আবার HCG মেপে দেখছি একদম নরমাল। So there is no recurrence, so there is almost 100% cure. That is how we are going to monitor the tumor. আর আরেকটা যেটা বলেছি এখানে দেখে নাও যে ডেথ যদি হয় তাহলে ইট ইজ ডিউ টু দ্য হেমোরেজিক কমপ্লিকেশনস, মানে এই ধরো তোমার সিএনএস এ গেছে, লাংসে গেছে, সিএনএস এ যদি চলে যায় তাহলে তোমার একটা টিউমার যদি সিএনএস এ চলে যাচ্ছে, পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ সিভিএ, এম্বুলাস হয়ে যাচ্ছে তো সিভিএ জানো তো, পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ স্ট্রোক। আর যদি পালমোনারি তে চলে যাচ্ছে তাহলে আমাদের পালমোনারি ইনসাফিসিয়েন্সি হয়ে যেতে পারে। যেখানেই যাচ্ছে টিউমার এম্বুলাস ইজ গেটিং লস্ট ইন দ্য পালমোনারি circulation or the cerebral circulation and that is your cause of death. So cause of death in choriocarcinoma is metastasis. ঠিক আছে?